আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে তোমাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। তোমাদের সকলকে মডেল একাডেমির অনলাইন ক্লাসে স্বাগতম। আমি রুকসানা আক্তার, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে কিছু টাকা দেখতে পাচ্ছি, যা অর্থনীতি ভাষায় তাকে অর্থ বলে। আর দ্বিতীয় ছবিতে একটা ব্যাংক দেখতে পাচ্ছি, যে ব্যাংকের নাম কেন্দ্রীয় ব্যাংক। এই দুই ছবির আলোকে আমরা বুঝতে পারছি এখন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে অর্থ এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি। শ্রেণী নবম ও দশম, বিষয় অর্থনীতি, অধ্যায় সপ্তম, অর্থ ও ব্যাংক ব্যবস্থা। আজকের পাঠ অর্থ ও অর্থের প্রকারভেদ এবং কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পাঠ শেষে আমরা কি কি শিখবো সেটা জেনে নিই। আজকে পাঠ শেষে আমরা শিখব অর্থের সংজ্ঞা বলতে পারবো, অর্থের প্রকারভেদ বর্ণনা করতে পারবো, অর্থের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো, কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা দিতে পারবো, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাই মূল বিষয়ে, অর্থ কি। অর্থ কি জানার আগে অর্থ কোথায় থেকে আসলো বা তার প্রচলন কেমন করে শুরু হলো সেটা জেনে নিই। আমরা যদি একদম প্রাচীনকালের কথা চিন্তা করি বা বলি, তাহলে ওই সময়কার মানুষেরা প্রাকৃতিক যে পরিবেশ ছিল, সেই পরিবেশটাই ছিল তাদের সকল অভাব বা চাহিদা পূরণের হাতিয়ার। প্রকৃতি প্রদত্ত উপাদান দিয়ে তারা তাদের সকল চাহিদা মিটিয়ে থাকতো। তাদের টাকা পয়সার কোনো দরকার ছিল না। তারপর আস্তে আস্তে মানুষের চিন্তাধারায় পরিবর্তন আসতে লাগলো। এরপর সমাজের মধ্যে শুরু হলো দ্রব্য বিনিময় প্রথা। এখন আমরা জানবো দ্রব্য বিনিময়টা কি। দ্রব্য বিনিময় হলো এক দ্রব্যের পরিবর্তে অন্য দ্রব্য বিনিময় করে অভাব পূরণ করা। কৃষক তার ধানের বিনিময়ে তাঁতের কাছ থেকে কাপড় এবং জেলে তার মাছের বিনিময়ে কুমারের কাছ থেকে হাড়ি পাতিল সংগ্রহ করত। আমাদের দেশের গ্রাম অঞ্চলে কোনো কোনো এলাকায় কিছু কিছু ক্ষেত্রে এখনো এই প্রথার প্রচলন দেখা যায়। তবে এই প্রথায় লেনদেন করতে গিয়ে মানুষকে নানা অসুবিধায় পড়তে হতো, যেমন দ্রব্য বিভাজনে অসুবিধা ও পারস্পরিক অভাবের অমিল। এসব অসুবিধা দূর করতে অর্থের আবির্ভাব ঘটে। এখন আমরা জানবো অর্থ কি। অর্থ হলো সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেওনাপাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন এবং ঋণের ভিত্তি হিসাবে স্বীকৃত, তাকে অর্থ বলে। সংজ্ঞাটা আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেওনাপাওনা মেটানোর উপায় হিসাবে সর্বত্র গ্রহণযোগ্য, সঞ্চয়ের বাহন এবং ঋণের ভিত্তি হিসাবে কাজ করে, তাকে অর্থ বলে। এই অর্থকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকে, যেমন বাংলাদেশের টাকা, ভারতের রুপি, আমেরিকায় ডলার এবং ইউরোপের অধিকাংশ দেশে ইউরো হিসাবে পরিচিত। শিক্ষার্থীরা, এখন আমরা স্ক্রিনে দুটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে কিছু পয়সা দেখা যাচ্ছে আর দ্বিতীয় ছবিতে কিছু টাকা দেখা যাচ্ছে। এই দুইটা ছবির আলোকে আমরা বুঝতে পারছি এখন কি নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব অর্থের প্রকারভেদ নিয়ে। শিক্ষার্থীরা, এখন আমরা অর্থের প্রকারভেদ সম্পর্কে জানব। অর্থ দুই প্রকার, প্রথমত ধাতব মুদ্রা, দ্বিতীয়ত কাগজি নোট। শিক্ষার্থীরা, এখন আমরা অর্থের প্রকারভেদের সংক্ষিপ্ত আলোচনা করব। ধাতব মুদ্রা। ধাতব খণ্ড দ্বারা তৈরি যে মুদ্রার মাধ্যমে মানুষ প্রাত্যহিক জীবনে লেনদেন করে তাকে ধাতব মুদ্রা বলে। যেমন বাংলাদেশে 5 টাকা, 2 টাকা, 1 টাকা, 50 পয়সা ইত্যাদি মুদ্রা আছে। এই টাকাগুলো ধাতব খণ্ড থেকে তৈরি হয় বলে তাকে ধাতব মুদ্রা বলে। শিক্ষার্থীরা, এখন আমরা ধাতব মুদ্রার প্রকারভেদ সম্পর্কে জানব। ধাতব মুদ্রা দুই প্রকার, প্রামাণিক মুদ্রা, আরেকটা হলো প্রতীক মুদ্রা। এখন আমরা প্রামাণিক মুদ্রা এবং প্রতীক মুদ্রা কাকে বলে সে সম্পর্কে জানবো। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনো।
প্রামাণিক মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসাবে বিক্রি করলে দৃশ্যমান মূল্যের সমপরিমাণ মূল্য পাওয়া যায়। আর প্রতীকী মুদ্রা বলতে বোঝায় যে মুদ্রার ধাতব মূল্য তার দৃশ্যমান মূল্যের চেয়ে কম থাকে। একটা কথা, সাধারণত ধাতব মুদ্রা সরকার কর্তৃক প্রচলিত হয়। ধাতব মুদ্রা কিন্তু সরকার কর্তৃক প্রচলিত হয়, সেটা মনে রাখবা তোমরা। এখন আমরা জানবো কাগজি নোট কাকে বলে। যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি হয় তাকে কাগজি মুদ্রা বলে। নোটের উপর লিখিত মূল্যই তার মূল্যের নির্দেশক, যা সাধারণত নোটের কাগজটির মূল্য অপেক্ষা অধিক হয়। বাংলাদেশের কাগজি মুদ্রা হলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। আমাদের বইয়ে হয়তো 200 টাকার নোট সে কথাটা লেখা নাই। 200 টাকার নোট কিছুদিন আগে বাজারে আসছে, তাই আমি এখানে তোমাদের অ্যাড করে দিলাম। এখন আমরা জানবো কাগজি নোটের প্রকারভেদ। কাগজি নোট আবার 2 প্রকার। একটা হলো রূপান্তরযোগ্য মুদ্রা, আর একটা হলো রূপান্তর অযোগ্য মুদ্রা। এখন আমি রূপান্তরযোগ্য মুদ্রা এবং রূপান্তর অযোগ্য মুদ্রা কাকে বলে সে সম্পর্কে বলবো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজ নোটের পরিবর্তে চালমাত্র সরকার সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে। বাংলাদেশের রূপান্তরযোগ্য নোট হলো 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা ও 1000 টাকার নোট। আর রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা, সোনা, রূপা পাওয়া যায় না। বাংলাদেশে রূপান্তর অযোগ্য কাগজি নোট হলো 1 টাকা ও 2 টাকা। রূপান্তর অযোগ্য কাগজি নোট কি? 1 টাকা ও 2 টাকা, সেটা তোমরা মনে রাখবে। শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে 4টা ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে একে অপরের সাথে টাকার লেনদেন করছে। দ্বিতীয় ছবিতে একটা বই দেখতে পাচ্ছি, তার গায়ের মূল্য 100 টাকা। তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি একজন লোক টাকা সঞ্চয় করছে। আর চতুর্থ ছবিতে একটা ব্যাংক ড্রাফট দেখতে পাচ্ছি। তাহলে এই 4টা ছবির আলোকে আমরা এখন বুঝতে পারছি কি সম্পর্কে আলোচনা করব, তাই না? শিক্ষার্থীরা, এখন আমরা অর্থের কার্যাবলী সম্পর্কে জানব। অর্থের কাজ 4টি, যথা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, স্থগিত লেনদেনের বাহন। এখন আমরা অর্থের কার্যাবলীর সংক্ষিপ্ত আলোচনা করব, তোমরা মনোযোগ দিয়ে শোনো। অর্থ বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। অর্থ সবার নিকট গ্রহণযোগ্য বলে অর্থের বিনিময়ে লেনদেন সম্পন্ন হয়। অর্থের মাধ্যমে লেনদেন করার ফলে আমাদের সমাজে যে দ্রব্য বিনিময় প্রথার সমস্যাটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। অর্থের মাধ্যমে লেনদেন করলে তা সহজে করা যায় এবং সুবিধাজনকও হয়। অর্থ মূল্যের পরিমাপক হিসাবে কাজ করে। মিটার যেমন দৈর্ঘ্যের, কিলোগ্রাম যেমন ওজনের পরিমাপক, ঠিক তেমনি অর্থ পণ্য ও সেবার মূল্যের পরিমাপকের মাপকাঠি হিসাবে ব্যবহৃত হয়। আমরা স্ক্রিনে একটা বইয়ের ছবি দেখিয়েছিলাম, তার গায়ে লেখা ছিল 100 টাকা। এখানে ওই বইটির মূল্য 100 টাকা হলো মূল্যের পরিমাপক। অর্থ সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। অধিকাংশ দ্রব্য সামগ্রী পচনশীল বলে দ্রব্য সামগ্রীর মাধ্যমে সঞ্চয় সম্ভব হয় না। তাছাড়া সেবার জীবন্ত উপকরণ, তাই শ্রম ও সেবা সঞ্চয় করা রাখা যায় না। কিন্তু অর্থ দ্বারা সবকিছু বিনিময় করা যায় বলে এসব দ্রব্য সামগ্রী ও সেবার মূল্য অর্থের মাধ্যমে সংরক্ষণ করা হয়। অর্থের মাধ্যমে সঞ্চয় করা খুবই সহজ এবং সুবিধাজনক। স্থগিত লেনদেন। স্থগিত লেনদেন বলতে ভবিষ্যৎ দেনাপানাকে নির্দেশ করে। এসব দেনাপানা হিসাব নিকাশ অর্থের মাধ্যমে করা যায়। অর্থের মাধ্যমে ঋণ গ্রহণ সহজ এবং ওই ঋণ পরিশোধ করাও সুবিধাজনক। ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নির্বিঘ্নে চলতে পারে। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয়। আমরা এই কার্যাবলী বইয়ের 85 পৃষ্ঠায় বিস্তারিত লেখা আছে, আমরা সেখান থেকে পড়ে নিব। শিক্ষার্থীরা, এখন আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে জানব।
কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে, সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণে থেকে নোট ও মুদ্রা প্রচলন, নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ, মুদ্রা বাজারের সংগঠন ও পরিচালনা এবং সরকারের আর্থিক উপদেষ্টা ও ব্যাংকার হিসাবে কাজ করে। এই ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হলো এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। তাই এর প্রধান উদ্দেশ্য মুনাফা সর্বোচ্চকরণ নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও জনকল্যাণ সর্বোচ্চকরণ। আরেকটা কথা আমরা জেনে রাখি যে কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের জনক বলা হয়। এখন আমরা জানবো কাগজি নোট কাকে বলে। যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি হয় তাকে কাগজি মুদ্রা বলে। নোটের উপর লিখিত মূল্যই তার মূল্যের নির্দেশক, যা সাধারণত নোটের কাগজটির মূল্য অপেক্ষা অধিক হয়। বাংলাদেশের কাগজি মুদ্রা হলো 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। আমাদের বইয়ে হয়তো 200 টাকার নোট সে কথাটা লেখা নাই। 200 টাকার নোট কিছুদিন আগে বাজারে আসছে, তাই আমি এখানে তোমাদের অ্যাড করে দিলাম। শিক্ষার্থীরা, এখন তোমরা বাড়ির কাজ খাতায় লিখে নাও। বাড়ির কাজ হলো অর্থ আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে সহজতর করছে তা ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংক একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারে, ব্যাখ্যা করো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।